এই যে দেশে এখন যে বৃহৎ সংকট, সেটা সৃষ্টি হওয়ার পেছনে কি আসলে এই সরকারেরই সবটা ভূমিকা আমরা রাখবো না? আসলে আমার বিবেচনায় সরকারের একটি ভুল সিদ্ধান্তের কারণে জ্বালানি তেলের কিছুটা সংকটের আশঙ্কা ছিল, যেটা আওয়ামী লীগ গভর্নমেন্ট তার শেষ সময়ে এই উদ্যোগটা নিয়েছিল। এই মানুষের এই আস্থাটা রিস্টোর করতে পারেনি। অকটেন এবং পেট্রোলের সংকট একদমই নাই, সরকার স্বীকারই করে না। একটা স্টেপ নিয়েছে দাম সমন্বয় করা। এই কাজটা সরকার যদি মার্চের 18 তারিখ করতো আমি খুব খুশি হতাম। তো এই মুহূর্তে কিন্তু জ্বালানির দাম সর্বোচ্চ। পাম্পগুলো একটা মানে স্ট্র্যাটেজিক পয়েন্টের পাম্পগুলো 24/7 কয়েকদিন খোলা রাখার, অন্তত 15 দিনের জন্য খোলা রাখা একটা উদ্যোগ নেওয়া দরকার। আগামী 2 বছরের মধ্যে পাবলিক ট্রান্সপোর্টগুলোকে ইভিতে রূপান্তরের কথা ভাবতে পারে। প্রিয় দর্শক, আশা করছি আপনারা ভালো আছেন। আপনাদের স্বাগত জানাচ্ছি নাগরিক প্রতিদিনের নিয়মিত আয়োজন আলাপচারিতায়। আপনাদের সাথে আমি শফিউল মাওলা আছি। আমাদের সঙ্গে একজন গুরুত্বপূর্ণ অতিথিও আজকে আছেন। আমরা তার কাছে যাব, তবে তার আগে নাগরিক প্রতিদিনের একটি হেডলাইন আপনাদের একটু পড়ে শোনাতে চাই। জ্বালানির জন্য হাহাকার, রাতভর তেলের লাইনে। এই হেডলাইনটা পড়ে আমার বাস্তবিক চিত্রের কথাই আসলে মনে পড়ছিল। যখন আমি এই সেটে আসছিলাম, রাস্তায় আসার পথে আমি লক্ষ্য করলাম এত দীর্ঘ লাইন এক একটা পেট্রোল পাম্পে, অর্থাৎ যেখান থেকে জ্বালানি সংগ্রহ করে দেশের মানুষ। তারা 10 থেকে 8 ঘন্টা অনেকেই লাইনে দাঁড়িয়ে আছেন এবং তাদের কারো চেহারায় হাসি নেই, সন্তুষ্টির বিন্দু পরিমাণ লেশ নেই। এই এমন একটা সময়েই আমাদের সঙ্গে আজ সময় দিতে এসেছেন মোল্লা আমজাদ হোসেন ভাই, যিনি দীর্ঘদিন কাজ করছেন এই জ্বালানি এবং শক্তি নিয়ে, অর্থাৎ পাওয়ার অ্যান্ড এনার্জি নিয়ে। আমরা তার কাছে যাচ্ছি। কেমন আছেন? আছি ভালো, আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি। আসলে দেশের পরিস্থিতি আপনাকে নতুন করে বলার কিছু নেই, আপনি নিজেও জানেন এবং দেখছেন। এই যে বর্তমান যে সিচুয়েশন, এইখান থেকে আসলে উত্তরণের পন্থা আহ, ঠিক কতটা সহজ হবে, বা আদৌ কি সহজ হবে কিনা? ধন্যবাদ। দেখুন, আপনি তেল নিয়েই আসলে বলছেন যে জ্বালানি তেলের জন্যে সারা দেশেই, বিশেষ করে ঢাকাতে বেশি, মানে 14 ঘন্টা 18 ঘন্টা আমরা পত্রিকার রিপোর্টে জানছি যে সারা রাত জেগেও তেল পাওয়া যাচ্ছে না। যখন পাম্পের কাছে যাচ্ছে তেল শেষ হয়ে যাচ্ছে। আসলে আমার বিবেচনায় সরকারের একটি ভুল সিদ্ধান্তের কারণে, বিশেষ করে মানে আমলাতান্ত্রিক যে পদ্ধতি, এই পদ্ধতিগত একটা ভুল সিদ্ধান্ত থেকেই এটার সূত্রপাত হয়েছে। যেটা হচ্ছে মার্চের শুরুতে আমরা যখন রেশনিং করলাম, তখন সত্যি সত্যি আমাদের এখানে জ্বালানি তেলের কিছুটা সংকটের আশঙ্কা ছিল। কিন্তু এই যে রেশনিং করার পর আতঙ্ক তৈরি হলো এবং মানুষের অবিশ্বাস তৈরি হলো যে জ্বালানি বোধহয় নেই, সামাও সরকার এবং জ্বালানি বিভাগ এই মানুষের এই আস্থাটা রিস্টোর করতে পারেনি। দ্বিতীয়ত, যে জ্বালানি সরবরাহের যে ব্যাপারটা, বিশেষ করে পেট্রোল পাম্পে আমার বিবেচনায় যে লাইন, তার মুখ্যত কিন্তু অকটেন এবং পেট্রোলের জন্যে। অকটেন এবং পেট্রোলের সংকট একদমই নাই। আমি এটা ডাবল সাপ্লাই দিই না কেন, বরং এটা না করে মার্চের চেয়ে আমি এপ্রিলে এসে আরও কমিয়ে দিয়েছি। সো লাইনটা বাড়ছে। দ্বিতীয় আরেকটা বিষয় সরকার স্বীকারই করে না, যে ঢাকা শহরে যে পরিমাণ যানবাহন আছে এর জন্য কমপক্ষে 350 থেকে 350 রিফিলিং স্টেশন দরকার, কিন্তু আছে 100। এই স্টেশনগুলো এখন যদি সংকট থেকে বেরিয়ে আসতে হয়, একটা স্টেপ নিয়েছে দাম সমন্বয় করা। এই কাজটা সরকার যদি মার্চের 18 তারিখ করতো আমি খুব খুশি হতাম, এবং এপ্রিলের 1 তারিখ যদি আবার সমন্বয় করত। বলে রাখা দরকার, বাংলাদেশের ইতিহাসে জ্বালানি তেলের দাম কিন্তু এখন সর্বনিম্ন। তার কারণ হচ্ছে ইউক্রেন যুদ্ধের সময় 22 সালের আগস্টে একবার জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছিল। মানে এই তখন ডিজেল 114 টাকা করা হয়েছিল, অকটেন পেট্রোলের দামও বাড়ানো হয়েছিল, কিন্তু সমালোচনার মুখে একদিনের মধ্যে আবার হ্যাঁ, হ্যাঁ, এবং 5 টাকা কমানো হয়েছিল। বিগত সরকার খুব সমালোচিত এই হয়েছিল। 5 টাকা কমানোর বিষয়টা যদি দেখেন, তাহলে মানে এখন কিন্তু এই মুহূর্তে কিন্তু জ্বালানির দাম মানে সর্বোচ্চ, কিন্তু তারপরও সাবসিডি দিতে হবে। শুধু এইটা দিয়েই এই সংকট মোকাবেলা করা যাবে না। আমি ব্যক্তিগতভাবে গত রাত এবং আজকে সারাদিন এটা নিয়ে কাজ করেছি। আমি 3টা সাজেশন গভর্নমেন্টকে দিতে চাই, যে জ্বালানি সরবরাহ, সরকার ইতোমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে যে পাম্পে প্রতিদিনের জ্বালানি সরবরাহ 15 থেকে 20% বা 25% বাড়াবে। কিন্তু আমি মনে করি এটা কমপক্ষে 50% বাড়ানো উচিত পেট্রোল এবং অকটেনের যোগান। পাশাপাশি যারা ডিস্ট্রিবিউটর ডিলার আছে
তাদেরকেও জ্বালানি সরবরাহ করা দরকার যাতে পাম্পের উপর চাপ চাপ কমে। কমে। আচ্ছা, পাম্পগুলো একটা মানে স্ট্র্যাটেজিক পয়েন্টের পাম্পগুলো 24/7 কয়েকদিন খোলা রাখার, অন্তত 15 দিনের জন্য খোলা রাখা একটা উদ্যোগ নেওয়া দরকার। আর আমি তো চাইলেই রাতারাতি নতুন পেট্রোল পাম্প করতে পারবো না, কিন্তু ডিসপেন্সিং ইউনিট আমি বাড়াতে পারি। যেমন মোটরসাইকেলের দীর্ঘ লাইন, একটা ডিসপেন্সার থেকে তেল দেয়া হয় মোটরসাইকেলে, এখানে আপনি আরও 2টা বা 3টা ডিসপেন্সার বা যোগ করা যায় কিনা এই বিষয়টা ইমিডিয়েট বিবেচনা করা উচিত। এবং এই ডিসপেন্সার বাংলাদেশেই থাকতে পারে, না হলে এয়ার ফ্রেট করে যে কোনো দেশ থেকে খুব দ্রুততার সাথে আনা সম্ভব। আর বিশেষ করে যার কাজ তাকেই করতে দিতে হবে। আর এটার সাথে সাথে আরেকটা পরামর্শ নেওয়া উচিত, যারা এই পেট্রোল পাম্পগুলো অপারেট করে তাদের অভিজ্ঞতাটাকে কাজে লাগানো উচিত। আমার মনে হয় জ্বালানি বিভাগ এটা লাগাচ্ছে না। অর্গানাইজ ওয়েতে আগাচ্ছে না ব্যাপারটা, এরকম অভিযোগ কি আপনার তরফ থেকে আছে? দেখুন, আমি যেটা বললাম, যেটা হয়তো আমলাতন্ত্র মনে করেছে যে ফুয়েল শর্টেজ আছে, আমি একটু রেশনিং করি, সব মিটে যাবে। বিষয়টা এরকম ছিল না। আর নতুন সরকার আসার পর তার জন্য যে ধাক্কাটা, তখন তাকে আমলাতন্ত্রকে নির্ভর করতে হয়েছে। সো আমলাতন্ত্র যে মানে পরামর্শ দিয়েছে সেটাই তারা মেনে নিয়েছে। এবং এটা আপনি দেখবেন যে ঈদের আগে এই রেশনিংটা উঠিয়ে নেওয়া হলো। রেশনিং করলেন এবং উঠিয়ে নিলেন, মানে এর মধ্যে বিভ্রান্তি রাজনীতিবিদদের চোখে ধরা পড়েছে জন্য এটা প্রত্যাহার করে নেওয়া হলো। মানে আবেগ দিয়ে অন্তত এনার্জি সেক্টর চলবে না। আপনি কত সাবসিডি দেবেন, আপনার কত টাকা আছে? এশিয়ার সব দেশ যেখানে জ্বালানির দাম বাড়ালো, আপনি বললেন আপনি তেলের দাম বাড়াবেন না, এটাতে লাভটা কী হয়েছে? বাসের ভাড়া বাড়া কি বন্ধ হয়েছে? তেল পাওয়া যাচ্ছে না এই অজুহাতে বাসের ভাড়া বেড়েছে। আমি পত্রিকাতে দেখছি যে ট্রাকের ভাড়া বেড়েছে। ট্রাকের ভাড়া প্রত্যেকটা ট্রাকের আমি গত পরশু রিপোর্টে দেখলাম পার্বতীপুর থেকে যে ট্রাক আসতো যে ভাড়ায়, তার চেয়ে 3,000 টাকা বেশি লাগছে। তো এই যে তেলের দাম, কিন্তু সমস্যাটা কি? আমাদের এখানে তেলের দাম বাড়লে জ্বালানি খরচের কারণে 13 থেকে 16% যানবাহনের ভাড়া বাড়তে পারে, এটা কিন্তু সেট। কিন্তু আমাদের গুড গভর্নেন্স এবং কন্ট্রোল করার, এই পরিবহন মালিক যারা, তাদেরকে নিয়ন্ত্রণ করার কোনো টুলস সরকারের হাতে নাই। যার কারণে তেলের দাম যতটুকু বাড়ে, যত শতাংশ, এই 15% ডিজেলের দাম বাড়লো, হয়তো ভাড়া তার ডাবল বাড়িয়ে দিল। এটা নিয়ন্ত্রণ করতে হবে। কিন্তু সাবসিডি দিয়ে, যেমন আজকে এই মাসের মধ্যেই দ্বিতীয় দফায় এই এপ্রিলের 2 তারিখে এলপিজির দাম সমন্বয় করা হয়েছে। 12 কেজি এলপিজির দাম আজকে আবার এই মানে এই জাহাজ ভাড়া, ডলারের রেট এবং এই যে ডিজেলের দাম আজকে বৃদ্ধি, সব কিছু বিবেচনা করে 212 টাকা বাড়ানো হয়েছে 12 কেজির সিলিন্ডারে। মানে 12 কেজির সিলিন্ডারের দাম এখন 2940 টাকা। যেহেতু এই বিজনেস মানে প্রাইভেট সেক্টর করে, এখানে কোনো সাবসিডি নাই, যার কারণে বাজার ভিত্তিক প্রফিট সহ। এবং আমি আরও একটা কথা বলতে চাই, বাংলাদেশে জ্বালানি আমদানি এবং বিপণন পুরোটাই সরকারের হাতে। পর্যায়ক্রমে এটা বেসরকারি খাতকে ছেড়ে দেওয়া উচিত। যে বেসরকারি কোম্পানি অনেক দেশে আপনি দেখবেন যে এক্সন মোবিল, বিপির মতন ইন্টারন্যাশনাল চেন, তারা বিভিন্ন দেশে পেট্রোল ব্যাপারটাকে বাণিজ্যিকীকরণ করার দিকে। বাণিজ্যিকীকরণ, আপনি সাবসিডি যদি দিতে হয়, আমি সাবসিডির বিপক্ষে না, কিন্তু সাবসিডি আপনার দিতে হলে আপনি সরাসরি দেন। পাকিস্তানে 1 লিটার ডিজেলের দাম বাংলাদেশি টাকায় 235 টাকা, কিন্তু তারা কি করেছে, সিটি বাস ফ্রি করে দিয়েছে। দুনিয়ার অনেক দেশ তেলের দাম সমন্বয় করেছে, সাথে সাথে সিটি বাসে যাত্রীদের জন্য ফ্রি করে দিয়েছে। আপনি সাবসিডি প্রত্যাহার করে নেন, নিয়ে আপনি অন্য জায়গাতে নাগরিকদের সুবিধাটা দেন। যেমন আরও একটা কথা বলে রাখা দরকার, যে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া সহ কিছু মিডিয়াতে এসেছে যে আইএমএফের চাপেই কিনা তেলের দাম বাড়ানো হলো, যদিও মাননীয় অর্থমন্ত্রী দেশে ফিরে এয়ারপোর্টে এই ধরনের দাবির সত্যতা নাকচ করে দিয়েছেন। এই ক্ষেত্রে একটু যদি আপনাকে যুক্ত করি, আমরা দেখছি যে এই প্রভাব কিন্তু শুধু জ্বালানি বা শুধু সংশ্লিষ্ট খাতগুলোতে পড়ছে না। আমি দেখছিলাম যে একজন ফল ব্যবসায়ী বলছিলেন যে ট্রান্সপোর্টের খরচ বাড়ায় ফলের দাম বেড়েছে, সবজির দাম বেড়েছে। এখন এই প্রভাব তো দেশের প্রায় সকল অর্থনৈতিক খাতে পড়ছে। সেটা কি সরকারের জন্য বড় কোনো চ্যালেঞ্জ সৃষ্টি করতে যাচ্ছে কিনা? দেখুন, এগেন জ্বালানির সাথে সব কিছুই মানে কানেক্টেড। বাংলাদেশের, আমি থামরোলে বলি, প্রায় আমরা আমাদের বিদ্যুৎ, গ্যাস, তেল এইগুলো মিলে আমদানি নির্ভরতা প্রায় 60%। গত অর্থ বছরে আমাদের
মানে ঋণ পরিশোধ জ্বালানি খাতের এবং জ্বালানি আমদানি ব্যয় মিলিয়ে আমাদের প্রায় 20.2 বিলিয়ন ডলার লেগেছে। এইবার প্রাক্কলন করা আছে যে 24 বিলিয়ন ডলার লাগবে এই খাতে। কিন্তু ইতোমধ্যে অর্থমন্ত্রী বলেছে যে এই চলতি অর্থ বছরের এই বাকি 3 মাসে আরও 36,000 কোটি টাকা, মানে আরও 3 বিলিয়ন ডলার অতিরিক্ত দিতে হবে। আমি আজকে এই প্রোগ্রামে আসার আগে যেটা দেখলাম, এটা হচ্ছে 99.40 মানে $99.40 এক ব্যারেলের দাম। আবার অন্যান্য ক্রুড ভেদে দাম এটা $95 কোনোটার আছে। তো সো এই ইন্টারন্যাশনাল জ্বালানি পলিটিক্সের আমি একটা পার্ট, কারণ যেহেতু আমার নিজস্ব জ্বালানি নাই, আমাকে আমদানি নির্ভরতায় থাকতে হবে, আমাকে ধীরে ধীরে বিকল্পের দিকে যেতে হবে। যেমন আমি ইভিতে যেতে পারি, মানে জ্বালানি খরচ কমানো, আমি সোলার ইরিগেশনে যেতে পারি, কিন্তু এর আগে পর্যন্ত আমাকে জ্বালানি আমদানি করে যেতে হবে। আর সাবসিডি আপনি যদি তেলে দেন, সেই টাকা কিন্তু আপনাকে আমাকে আমার ট্যাক্স থেকে দিতে হবে। সো আপনি ডিরেক্ট সাবসিডি দেয়া বন্ধ করেন, কারণ 2021 থেকে বিপিসির এখন পর্যন্ত শুধু 22 সাল ছাড়া আর কিন্তু কোনো লোকসান নাই। এই সময়কালে বিপিসির পঞ্জীভূত লাভ 20,000 কোটি টাকার উপরে। আপনি যদি মনে থাকে, আপনার জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত যশোরে মার্চের শেষে বলেছিলেন যে প্রতিদিন জ্বালানি খাতে তার লোকসান হচ্ছে এই তেলের দাম না বাড়ায় 167 কোটি টাকা। এই হিসাব ধরলে মাসে লোকসান 5,000 কোটি টাকা। ইভেন এখন যে দাম মানে কালকে যেটুক বাড়ানো হয়েছে, এরপরও কিন্তু লোকসান অব্যাহত আছে। তো আপনি কতদিন পর্যন্ত সাবসিডি দেওয়ার যোগ্যতা রাখেন? কতদিন সাবসিডি এটা কি দিতে আদৌ পারবেন? কোনো প্রকৃত মানে পন্থা কিনা? এটা সাস্টেনেবল ওয়ে কিনা? কারণ যদি সাস্টেনেবল ওয়ে হতো, এশিয়ার অন্যান্য দেশও তো জ্বালানির দাম বাড়াতো না। হ্যাঁ, জ্বালানির দাম বাড়ালে এই যে বাড়ার এফেক্টে ইমিডিয়েট কিন্তু মুদ্রাস্ফীতি হবে বা অন্যান্য বিষয়ের উপর চাপ পড়বে, কিন্তু লং রানে সাস্টেনেবল ইকোনমির জন্য এটা ভালো হবে। না, বিশ্বের অনেক দেশেরই তো মুদ্রাস্ফীতি আমরা দেখেছি। এটা তো আসলে এখন এমন না যে খুব নতুন কিছু। মানে আমাদের সময়ের প্রয়োজন। শ্রীলঙ্কার যখন আর্থিক দুর্গতি ঘটলো, তাদের মুদ্রাস্ফীতি 80% উপরে গিয়েছিল। তারা এখন বোধহয় আবার ফিরে মানে এসেছে। 10-এর নিচে নেমে আসছে, সিঙ্গেল ডিজিটে নামিয়ে নিয়ে আসছে। সো এইটাও তো আমরা দেখলাম। এখন এই ক্ষেত্রে একটা বড় প্রশ্ন আসলে আসে, আমরা নতুন সরকারের থেকে আসলে অনেক ধরনের কথা শুনছি এবং স্বাভাবিকভাবে জনক্ষোভ বা জনমনে যে দুর্ভোগ থাকে সেটা আসলে সরকারের মানে জনপর্যায়ে সেটা সরকারের দিকেই আসলে আঙুল তোলা হয়। সেক্ষেত্রে যদি প্রশ্নটায় আমরা আসি, এই সরকারের বয়স খুবই কম, আমরা দেখলাম 2 মাস কিছুদিন হলো। এই যে দেশে এখন যে বৃহৎ সংকট, সেটা সৃষ্টি হওয়ার পেছনে কি আসলে এই সরকারেরই সবটা ভূমিকা আমরা রাখবো, নাকি বিগত সরকারের কিছু ভূমিকাও এই সংকটের সঙ্গে আসলে অঙ্গাঙ্গিভাবে জড়িত? আমি এটা একটা বড় প্রশ্ন। আপনাকে প্রশ্নটার উত্তর অন্যভাবে দেই। প্লিজ। জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার আগে বিএনপির চেয়ারপারসন হিসেবে লন্ডন থেকে যে 31 দফা কর্মসূচি ছিল, তার প্রধান কর্মসূচি ছিল 1.5 বছরের মধ্যে 1.5 কোটি নতুন কর্মসংস্থান তৈরি। তো এই কর্মসংস্থান তৈরির প্রধান উপজীব্য কি? ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যান্ড সার্ভিস সেক্টরের এক্সপানশন। এটার জন্য অপরিহার্য অঙ্গ হচ্ছে এনার্জি। তো এটাকে এনশিওর করতে হবে। আমার এনার্জি কি আছে? আমার নিজস্ব এনার্জি বলতে আমার গ্যাস আছে। আমি আসলে গত 20 বছর এই তেল গ্যাস অনুসন্ধান করিনি। এটা অনুসন্ধান শুধু দেশীয় উদ্যোগ দিয়ে হবে না, ইন্টারন্যাশনাল এবং দেশীয় 2 উদ্যোগকে সমন্বিতভাবে কাজে লাগাতে হবে। আমাদের কয়লা আছে, সো আমাদের ইকোনমির জন্য যেহেতু আমার জ্বালানি লাগবে, আমাদের যে কয়লার মজুদ আছে এটা উত্তোলন করা দরকার। এটার ব্যাপারে ইমিডিয়েট রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে। পাশাপাশি রিনিউয়েবল এনার্জি ট্রানজিশনের জন্য রিনিউয়েবল এনার্জির একটা সাস্টেনেবল রোড ম্যাপ করতে হবে। এমন শুনলাম ক্যাবিনেট ডিসিশন নিয়েছে 30 সালের মধ্যে 10,000 মেগাওয়াট রিনিউয়েবল এনার্জি যুক্ত করবে। মানে টিল ডেট আমি বাংলাদেশের এনার্জি সেক্টরকে দেখছি প্রায় 30 বছর খুব কাছ থেকে। এখন পর্যন্ত এই ধরনের কোনো উচ্চাভিলাষী পরিকল্পনা সফল হয়নি। তাই যেমন এই মানে মহান বিপ্লবী ইন্টারিম গভর্নমেন্ট 3 মাসের মধ্যে বা 6 মাসের মধ্যে 3,000 মেগাওয়াট সোলার রুফটপ যুক্ত করার কর্মসূচি নিয়েছিল। 1 মেগাওয়াট, নট এ সিঙ্গেল মেগাওয়াট যুক্ত হয়নি। এখন নতুন সরকারের কাছে আমার প্রত্যাশা আছে তাদের কোনো দায় নাই, কারণ তারা দায়িত্ব নিয়েই এই ঘটনাটাতে পড়েছে।
কিন্তু মানে সময়টাও কিন্তু খুব কম। বাংলাদেশ সব ক্রাইসিস থেকে আপনি যদি ৭৩-এর ওয়েল শক ধরেন, ৭৯ সালের মিডল ইস্টের যুদ্ধের কারণে তেলের দাম বৃদ্ধি ধরেন, ২২কে দেখেন ইউক্রেন রাশিয়া যুদ্ধ, সেখান থেকে নতুন কিছু ইনোভেশন হয়েছে। এইবারও নতুন ইনোভেশন হতে হবে, যেমন দ্রুততার সাথে এই সরকার আগামী ২ বছরের মধ্যে পাবলিক ট্রান্সপোর্টগুলোকে ইভিতে রূপান্তরের কথা ভাবতে পারে, সোলার ইরিগেশনকে ফাস্টার কিভাবে করা যায় এটা ভাবতে পারে, তারপরে ট্যাক্স কমিয়ে প্রাইভেট লেভেলে এবং বাইক লেভেলে, মোটর বাইকের লেভেলে নিয়ে আসতে পারে। ইলেকট্রিক মোটর বাইক কীভাবে সস্তা করা যায় এই ব্যাপার ভাবতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে আপনাকে যদি বোলিং করতে হয়, ফিল্ডিং কিন্তু আপনাকেই সাজাতে হবে, না হলে আপনি বোলিং থেকে রেজাল্ট পাবেন না। ইন্টারিম গভর্নমেন্ট এনার্জি সেক্টরে যে অ্যাডমিনিস্ট্রেশন সাজিয়ে গেছে, সেই অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে বর্তমান প্রধানমন্ত্রী তার চাওয়া একটা সুন্দর জ্বালানি খাত তৈরি করতে পারবেন, অর্জন করতে পারবেন, এটা অনেকেই বিশ্বাস করতে পারে, আমি করি না। তার কারণ প্রত্যেকটা বোলারকে তার নিজের মতন করে ফিল্ডিং সাজাতে হবে। এই সরকারকেও প্রশাসন তার নিজের মতন করে, আপনি বলতে পারেন ঢেলে সাজাতে হবে। দলীয়করণ করবে কিনা, দলীয়করণের ব্যাপার না। আমার সাজানো প্রশাসন কিন্তু আপনার জন্য কাজ করবে না, বা উদ্দেশ্য এক নাও হতে পারে। উদ্দেশ্য এক নাও হতে পারে। আমি ধরে নিতে চাই প্রশাসনে এনার্জি কোম্পানি, পাওয়ার কোম্পানি, এখানে যোগ্য লোক আছে, কিন্তু এই যোগ্য লোকগুলো কাদের জন্য যোগ্য এইটা ভাবা এই সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই সংকট কতদিন সাস্টেন করবে, কন্টিনিউ করবে, এটা কিন্তু কেউ নিশ্চিত করে বলতে পারে না। আর যেহেতু আমার আমদানি নির্ভর জ্বালানি ভিত্তিক অর্থনীতি, এই সংকট ছোটোখাটো বিষয়েও হতে পারে আমার। সো আমাকে এই কাজটা করতে হবে, প্রশাসন নিজের মতন করে সাজাতে হবে। পাশাপাশি আমার জ্বালানি চাহিদা কিন্তু খুব বড় না, ছোট। তার কারণে প্রতিবেশী ভারত, চায়না সহ যে দেশগুলো আছে তাদের সাথে এনার্জি কোঅপারেশনের যে ধারাগুলো শুরু হয়েছে, এটাকে আরও একটু এক্সটেন্ড করতে হবে, আরও একটু স্ট্রঙ্গার করতে হবে, যাতে ইমার্জেন্সি সাপোর্ট আমি যেটা পাই। যেমন মানে আমার নোমালীগড় থেকে পার্বতীপুর পর্যন্ত যে পাইপলাইন, এই পাইপলাইনে আমি বছরে 10 লাখ টন ডিজেল নিয়ে আসতে পারি। যদিও কস্ট খানিকটা, পরিবহন খরচ খানিকটা বেশি, কিন্তু এটা তো নিরাপদ। কারণ এটার জন্যে নোমালীগড় থেকে পার্বতীপুর পর্যন্ত এই পাইপলাইন চালু করার পর দেশের উত্তরাঞ্চলে সেচ মৌসুমে আর ডিজেল সংকট হচ্ছে না। এখানে একটা খরচ বেঁচেও কিন্তু যাচ্ছে। হ্যাঁ, এখানে পরিবহন খরচ বাড়ছে এবং একটা নিরাপত্তাও পাওয়া যাচ্ছে। ভারত অতিরিক্ত তেল আমাদের দিকে দিতে চেয়েছে, চায়না থেকে আমরা তেল পাচ্ছি, এবং আমাদের সব জ্বালানিগুলো নিয়ে ডাইভার্সিফাই করা দরকার। মিডল ইস্টের নির্ভরতা, হ্যাঁ, মিডল ইস্ট থেকে হয়তো আমরা কিছু কম দামে এনার্জি পাই, কিন্তু নিরাপত্তার জন্য শুধু দাম দেখলে হবে না। আদার দ্যান মিডল ইস্ট, যেমন আওয়ামী লীগ সরকার তার শেষ সময় একটা কাজ করে গেছিল, ফিনিশড প্রোডাক্টের জন্যে মিডল ইস্টের বাইরে অনেক দেশের সাথে সম্পর্ক তৈরি করে ফেলেছিল। তার মধ্যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইন্ডিয়া, ভিয়েতনাম, চায়না। এই সোর্সগুলো থেকে কিন্তু এখন তেল আসছে জন্য ডিজেলের কিন্তু কোনো ক্রাইসিস নেই। এখন ডিজেল আমাদের 1 লাখ টনের উপর মজুদ আছে, আরও ইন্টারিম মানে ইমার্জেন্সি রিজার্ভ আছে প্রায় 80,000 টন, আরও 4 লাখ টন ডিজেল বিভিন্ন পর্যায়ে আছে। এবং এই মুহূর্তে আমাদের যে রিজার্ভ ক্যাপাসিটি অকটেন মজুদের পরিমাণ তার চেয়ে 3-4 হাজার টন বেশি। পেট্রোলেরও তাই, পেট্রোল তো মানে 100% লোকালি উৎপাদন হয়। এখানে একটা সমস্যা আছে যে কনডেনসেট থেকে যে পেট্রোল এবং অকটেন উৎপাদন হতো, এটা একসময় পুরোটাই আমাদের নিজস্ব গ্যাস ফিল্ড থেকে আসতো। এখন এটা 50% আসে, মানে প্রায় 5 লাখ টন আসতো, এখন 2-2.5 লাখ টন আসে, আর বাকিটা আমদানি করতে হয়। এখানেও কিছু ব্যত্যয় ঘটেছে। কিন্তু আজকে যুগান্তরের রিপোর্টে যেটা দেখলাম, যে এই লোকাল মানে ফ্র্যাকশনেশন প্ল্যান্টগুলো যে ডিজেল এবং অকটেন তৈরি করছে, এইটা বিপিসি কেনা বন্ধ রাখছে গত 10 দিন ধরে, যার কারণে তারা আর স্টোর করতে পারছে না, উপচে যাচ্ছে। তো সো ইমিডিয়েট এগুলো স্টোর করে আপনি পাম্পে সরবরাহ বাড়িয়ে দেন না, সেটা একটা তাহলে পদ্ধতি আমার হতে মনে পারে। হয় যে সরকার যদি আজকে মানে এক্ষুনি গতকাল উদ্যোগটা নিলে ভালো হতো। মানে পাম্পগুলো নিয়ে তেলের সরবরাহ বাড়ানো। আমি মনে করি যে পেট্রোল এবং অকটেনের সরবরাহ 50% বাড়িয়ে দেয়া, স্ট্র্যাটেজিক পয়েন্টে পেট্রোল পাম্পগুলোকে 24/7 খোলা রাখা, কিছু ডিসপেন্সার যুক্ত করা,
বিশেষ করে মোটরসাইকেলে তেল নেওয়ার জন্য। এটা করলে হয়তো মানে এই যে- নিকটতম ভবিষ্যতে আমাদের কাছে এই অপশনগুলো এখন প্রয়োজন এই যে বলে মনে আতঙ্ক, করছেন, এই আতঙ্ক আমার মনে হয় এক সপ্তাহের মধ্যে কিছুটা কমে আসবে। অর্ধেক কমিয়ে ফেলানো সম্ভব। শেষ যেই প্রশ্নটা আপনাকে আসলে করতে চাচ্ছি, সেটা আপনার অভিজ্ঞতা থেকে। আপনি দীর্ঘদিন এই ফিল্ড নিয়ে কাজ করছেন। আপনি বলছিলেন যে নতুন সম্ভাবনা, ক্রাইসিস থেকে নতুন সম্ভাবনার জন্ম হয়। এই সংকট নিরসন করতে গিয়ে সরকার নিকটতম বা খুব দ্রুততম কোন নিরসন প্রক্রিয়াটি বেছে নেবে, খুব ছোট করে জানবো আমরা শেষ মুহূর্তে। দেখুন, বাংলাদেশের মতন দেশে আপনি পরিবেশের কথা বলেন, মানে সিভিল সোসাইটির কথা বলেন, আপনি আবাসিক এলাকা করার জন্যে আপনি কৃষি জমি নষ্ট করতে পারছেন। আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জ্বালানি সম্পদ, তার জন্য আপনি কৃষি জমি নিয়ে এত প্রেম জেগে যাচ্ছে, পরিবেশের জন্য আপনার এত প্রেম জেগে যাচ্ছে। ইন্টারন্যাশনাল নর্মসে আমার কোনো দায় নাই কার্বন দূষণ নিয়ন্ত্রণ করার। সো আমার এই ক্রাইসিস থেকে উত্তরণের জন্য নিজস্ব জ্বালানির যোগান বাড়াইতে হবে। তার জন্য আমার কয়লা তোলার রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে। তেল গ্যাস অনুসন্ধানের জন্য বিদেশি বিনিয়োগ নিয়ে আসতে হবে। বাংলাদেশের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় যে দীর্ঘসূত্রিতা, তাতে টেন্ডার আহ্বান করে ইন্টারন্যাশনাল কোম্পানিকে পাওয়া যাবে এটা আমি মনে করি না। তো বিভিন্ন কোম্পানিকে ডেকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়ে অ্যাক্রস দ্য টেবিল আলোচনা করে আমাদের যে প্রোডাকশন শেয়ারিং মডেল কন্ট্রাক্ট আছে, এটার আলোকে তাদের কাছ থেকে প্রস্তাব নিয়ে সরকারের কিছু সিদ্ধান্ত বাণিজ্যিকীকরণ করতে হবে, স্থলভাগে এবং ল্যান্ডে করতে হবে। এবং এগেন এই ক্রাইসিস থেকে যেটা আওয়ামী লীগ গভর্নমেন্ট তার শেষ সময়ে এই উদ্যোগটা নিয়েছিল, যে জ্বালানি তেল আমদানি এবং বিপণন এই দুইটা কাজও প্রাইভেট সেক্টরে ছেড়ে দেয়া এবং পাশাপাশি এর দামও বাজার নির্ভর করা। বাজার নির্ভর দাম করার পর সেচ এবং পরিবহন খাতে যেখানে ভর্তুকি দিতে হবে সরকারের, সেই ভর্তুকিটা সরাসরি দেয়া হোক। ধন্যবাদ আপনাকে, আজকে আমাদের সময় দিয়েছেন এবং এই যে আপনার পরামর্শ, আমরা বিশ্বাস করি এই সমস্ত বিষয়গুলো বিবেচনা করেই এই সংকট থেকে বাংলাদেশের উত্তরণ হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় দর্শক, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকেও এত দীর্ঘ সময় আমাদের সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নাগরিক প্রতিদিনের পর্দায় অন্য আরেকজন অতিথির সঙ্গে।